এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। কিছুদিন একটু শরীর খারাপ থাকার জন্য তোমাদের ভিডিও করা হয়নি, কিন্তু আজ থেকে তোমরা রেগুলার ভিডিও পেয়ে যাবে। প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ভূগোল এবং বাংলা যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যারা অন্য বিষয়ে স্নাতক রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বিষয় ভালো করে জেনে যেতে হবে। যে কোনো বিষয় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাহলে ভূগোল এবং বাংলা স্নাতকের থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে ইন্টারভিউতে ধরা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট দিন তোমাদের অঙ্ক, ইংরাজি নিয়ে আলোচনা করব। তারপরের দিন সংস্কৃত, এডুকেশন সাবজেক্ট, এগুলো নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা যুক্ত থাকো আমাদের সঙ্গে। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা আমাদের প্রাইমারি টেট ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও অথবা বইগুলো পারচেস করতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কয়েন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তাহলে চলো, বাংলা এবং ভূগোল থেকে কী কী প্রশ্ন ধরা হয়েছিল এবং কীরকমভাবে প্রশ্ন ধরতে পারে, কীরকম ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। প্রথম প্রশ্ন কি করা হয়েছে, আর একটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে বইগুলো লেখা হয়েছে ওই বইগুলোর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তোমরা যদি ব্যাচে ভর্তি হতে না চাও তাহলে 650 টাকা, যদি যে নাম্বারটা তোমার দেখতে পাচ্ছ এখানে, এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইনশট পাঠালে 4টে পিডিএফ বই পাবে, তার সঙ্গে তোমার জেলা সংক্রান্ত পিডিএফ পাবে এবং আরও কিছু যদি দরকার হয় তাহলে সেটাও দেওয়া হবে। তাহলে তোমরা কিন্তু ওই বইগুলো নিলে তোমাদেরকে আর কিছু পড়তে হবে না, কারণ এই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু আমাদের ওই বই থেকেই করানো হচ্ছে। বেশ, তাহলে প্রথম প্রশ্ন দেখো, ভূগোল স্নাতক ছাত্রদের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, ভূমিকম্পের কেন্দ্রস্থল কাকে বলা হয়, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলা হয়। ডেমোর ক্ষেত্রে নিজের স্নাতক বিষয়ের যে কোনো একটা টপিক থেকে ডেমো দিতে বলা হয়েছিল। তাহলে একজন ভূগোল ছাত্রকে এতগুলো প্রশ্ন করা হয়েছিল। সময় কত পাবে? সময় ম্যাক্সিমাম 5 মিনিট সময় তুমি পাবে। তার মধ্যে তোমাকে ডেমো দেখাতে হবে, তার মধ্যে প্রশ্ন উত্তর বলতে হবে এবং এই প্রশ্ন উত্তরের মধ্যে নিজের সম্বন্ধে যখন তুমি বলবে তখন কিন্তু তোমার যে উত্তরগুলো হবে নিজের সম্বন্ধে বলতে বলতে তুমি যে সমস্ত তথ্যগুলো ওনাদেরকে দেবে তখন কিন্তু কাউন্টার প্রশ্ন হবে। তাহলে সময় কিন্তু কম পাবে। তাহলে মেন ফোকাস থাকবে যে আমাকে যেগুলোই ধরুক না কেন আমি খুব সুন্দরভাবে কনফিডেন্সের সঙ্গে উত্তর দিতে পারবো। এমনটা করতে গেলে তোমাকে নলেজ গেইন করতে হবে, অর্থাৎ তোমাকে খুব ভালো করে পড়তে হবে। নলেজ কম থাকলে কিন্তু তোমার কনফিডেন্স আসবে না, ফিল করবে। বেশ, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা ভূগোল স্নাতককে জিজ্ঞাসা করা হয়েছে, ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কি। ভূমিকম্প মাপা যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। এটি একটি যন্ত্র যা ভূমিকম্পের কম্পন তরঙ্গ শনাক্ত ও রেকর্ড করতে সাহায্য করে। তারপরে হচ্ছে, ভূমিকম্পের তীব্রতা মাপা যন্ত্রের নাম কি। ভূমিকম্পের তীব্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল, যেটাকে আর একটা স্কেল বলা হয় মার্সেল স্কেল বলা হয়। অনেকে হয়তো জানো না, আমাদের কাছে সমস্ত ডাটা রয়েছে A to Z, এর বাইরে কিন্তু কোনো রকম ইন্টারভিউ প্রশ্ন হবে না। আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, ব্যাচে ভর্তি হতে পারো। 850 টাকা পে করে ভর্তি হতে পারবে, অর্থাৎ এক্সট্রা তুমি 200 টাকা যদি পে করো বইগুলো নেওয়ার পরে, তাহলে কিন্তু ব্যাচে ভর্তি হতে পারবে। এটা অফারটা এখনও রয়েছে, ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত অফার রয়েছে। তারপরে দেখে নাও, ভূমিকম্পের কেন্দ্রস্থল কাকে বলা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল হলো ভূপৃষ্ঠের নিচের সেই বিন্দু যেখান থেকে ভূমিকম্পের কম্পন উৎপন্ন হয়। একদম সুন্দরভাবে সহজ ভাষায় লেখা হয়েছে। তারপরে, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলা হয়। ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয় ভূপৃষ্ঠের সেই বিন্দু যা ভূমিকম্পের কেন্দ্রস্থলের সরাসরি ওপরে অবস্থিত। এবার অনেকে হয়তো ভাবছো যে স্যার আমার তো ভূগোল সাবজেক্ট ছিল না, কিন্তু তোমার যদি ভূগোল পাস কোর্সেও থাকে তাহলে কিন্তু তোমাকে পড়তে হবে। এমনটা নয় যে তুমি শুধুমাত্র অনার্স করেছো বলেই পড়বে, তা কিন্তু নয়। এবং ভূগোল ছাত্রছাত্রীদেরকেও বলছি, তোমরা যে ভূগোল অনার্স করেছো কিন্তু তোমাদেরকে কিন্তু অন্য সাবজেক্টও পড়তে হবে। সমস্ত ক্লাস কিন্তু পেয়ে যাবে। পেড ব্যাচে ক্লাস আরও সুন্দর করানো হবে, আমি এখানে তোমাদেরকে করাচ্ছি যতটা সম্ভব হচ্ছে। তারপরে দেখো, যে প্রশ্নটা বলা হয়েছে এখানে, তার ডেমোর ক্ষেত্রে নিজের স্নাতক বিষয়ে যে কোনো একটা টপিক দিতে বলা হয়েছে। এখানে কিন্তু প্রিপারেটরি ক্লাস 5 পর্যন্ত উল্লেখ নেই। কি বলেছে তোমাকে, যে নিজের বিষয় থেকে যে কোনো একটা ডেমো দাও। এখানে ডেমোটা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব থেকে দিতে পারো। এবার এখানে আমি জাস্ট একটু সংক্ষেপে লিখেছি, এটা জাস্ট একটা সংক্ষিপ্ত ধারণা। ডেমো বইয়ের মধ্যে সব কিছু ডেমোর মতো পেয়ে যাবে। তুমি যদি এক্সট্রা ডেমো চাও এই বিষয়ের ওপর, তাহলে পেড ব্যাচে ভর্তি হও, তুমি কিন্তু এক্সট্রা ডেমো পেয়ে যাবে। তারপরে দেখো, বাংলা স্নাতকের ক্ষেত্রে কী কী প্রশ্ন ধরা হয়েছিল দেখে নাও। একজন বাংলা ছাত্রকে
ছদ্মনাম ধরা হয়েছিল। এবার দেখো ছদ্মনাম ধরা হয়েছিল যেহেতু একটা ছদ্মনাম ধরা হয়েছিল, সেটা হচ্ছে অনিলা দেবী কার ছদ্মনাম। তাহলে আমি কি করেছি, সমস্ত ছদ্মনাম দিয়ে দিয়েছি, এর বাইরে কিন্তু ছদ্মনাম ধরা হয় না। তাই তোমরা যদি এগুলো করে যাও তাহলে এর বাইরে কিন্তু কোনো রকম ছদ্মনাম থাকবে না, তাই সবগুলো দেওয়া হয়েছে। আর শুধুমাত্র বাংলা স্টুডেন্টদের জন্য নয়, এগুলো প্রত্যেক স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে শরৎচন্দ্রের যে কোনো একটা নাটকের নাম বলুন যেটা স্বাধীনতা সংগ্রামের নাটক, এবং এখানে এর উপর যে প্রশ্নটা রয়েছে, এখানে নিজের ইচ্ছা মতো ডেমো দিতে বলা হয়েছে। ম্যাক্সিমাম নিজের ইচ্ছা মতোই বলে, তিনভাবে তোমাকে ডেমো দিতে বলতে পারে। একটা হচ্ছে নিজের ইচ্ছা মতো বলতে পারে, দ্বিতীয় হচ্ছে তোমাকে উল্লেখ করে দিতে পারে নিজস্ব একটা টপিক, ওনাদের নিজস্ব একটা টপিক, যে প্রি প্রাইমারির মজারু বই থেকে তুমি একটা ডেমো দাও, কিংবা বলতে পারে যে সহজ পাঠ থেকে একটা ডেমো দাও। তৃতীয় নাম্বার যেটা হয়, যে তোমাকে নির্দিষ্টভাবে বলে দিল যে অঙ্কের ভগ্নাংশ থেকে ডেমো দাও, ইংরাজির প্রিপোজিশন থেকে ডেমো দাও, পার্টস অফ স্পিচ থেকে ডেমো দাও, বাচ্চাদের কীভাবে তুমি গাছের খাদ্য তৈরি বিষয়টা বোঝাবে সেটা ডেমো দাও। তাহলে এইভাবে কিন্তু উল্লেখ করতে পারে, তাই তোমাকে সবভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে চলো এই উত্তরগুলো দেখে নেওয়া যাক। দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী হলেন বাঙালি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি নারীর নামে এই ছদ্মনামটি ব্যবহার করে কিছু সাহিত্য রচনা করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে লেখা একটি নাটকের নাম হচ্ছে পথের দাবি। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস, যা নাট্যরূপে প্রদর্শিত হয়েছে। এই উপন্যাসে ভারতের স্বাধীনতা ও সংগ্রামের সময়কার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ফুটে উঠেছে। দেখো, ভূগোল স্নাতক ক্ষেত্রে ধরা হয়েছিল এরপরে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোথায় দেখা যায়, জ্বর ভাটার কারণ কি, আর ডেমো নিজের মতো দিতে বলা হয়েছিল, আর কোন নদীর জলের লবণের পরিমাণ সব থেকে বেশি সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? নদীর গতিপথ পরিবর্তনের ফলে যখন পুরনো বাঁক বিচ্ছিন্ন হয়ে একটি নতুন পৃথক জলাশয় তৈরি হয়, তখন তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে, কারণ সেটা ঘোড়ার খুরের মতো দেখতে হয়, অশ্বের মতো দেখতে হয়, অশ্বের খুরের মতো দেখতে হয়। সেই জন্য সবসময় ইন্টারভিউতে পয়েন্টে সংক্ষিপ্ত উত্তর দেবে, কারণ তুমি যদি একটু বেশি বড় করে বাড়িয়ে উত্তর দাও তাহলে কিন্তু সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোথায় দেখা যায়? এটি সাধারণত সমভূমি নদীগুলির গতিপথ পরিবর্তনের এলাকায় দেখা যায়। উদাহরণস্বরূপ ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে এমন হ্রদ প্রচুর পরিমাণ দেখা যায়। তারপরে দেখো, জোয়ার ভাটার কারণ কি? জোয়ার ভাটা চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ এবং সূর্যের মহাকর্ষের সম্মিলিত প্রভাবে সৃষ্টি হয়, কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে চাঁদের আকর্ষণটাই বেশি কাজ করে, সূর্যেরটা একটু কম করে। পৃথিবীর জলভাগ চাঁদের দিকে আকৃষ্ট হয়, ফলে জোয়ার হয়, এবং বিপরীত দিকে কমে গিয়ে কী হয়, ভাটা হয়। এরপর দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ হলো নদীর পুরনো বাঁকের বিচ্ছিন্ন অংশ। এই ধরনের হ্রদ প্রধানত সমভূমিতে পাওয়া যায়। জোয়ার ভাটা হচ্ছে মহাজাগতিক আকর্ষণের ফলে ঘটে। লবণের পরিমাণ সব থেকে বেশি দেখা যায় জর্ডান নদীতে। সব সময় প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত পয়েন্টে উত্তর দেবে, বারবারে বলছি। এর জন্য আমাদের পিডিএফগুলো বাই করতে পারো, কারণ এই পিডিএফগুলোর মধ্যে সব কিছু সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে। এই পিডিএফের বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন তোমাদের হবে না। আর এই তুমি যদি বই থেকে প্রশ্ন উত্তর করতে যাও তাহলে কিন্তু অনেক বড় বড় উত্তর পাবে, এর ফলে কিন্তু তোমার সমস্যা হবে। স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথ চক্রের এসব চরিত্রগুলো নিয়ে একটু বলতে বলা হয়েছিল। পতির দাবি উপন্যাস সাল জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রেন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রবীন্দ্রনাথের চক্রের উপন্যাসের চরিত্র এখানে অনেক কিছু দেওয়া আছে, বিশ্লেষণ করা হয়েছে, বিনোদিনী, মহেন্দ্র, বিহারী, এগুলো সব রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। চোখের বালি হলো প্রেম, সম্পর্ক, সামাজিক বন্ধনের জটিল গল্প। এখানে নারীর আবেগ ও সামাজিক অবস্থানের গভীর বিশ্লেষণ করা হয়েছে। পথের দাবি উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 1926 সাল। ট্রেন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আমি আর এগুলো কিছু বলছি না। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, সেই জন্য আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইংরাজি অঙ্ক থেকে কী কী প্রশ্ন করা হয়েছিল, তাও কিন্তু রিপিট হবে। তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচে ভর্তি হয়ে যাও। ব্যাচের ডিটেলস দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে। এছাড়া বইগুলো তোমরা পারচেস করতে পারো, এগুলো করলেই হবে, এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন হয় না। আজকের মতো এদের উপর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।